একজন খুব সাধারণ মানুষ, অ্যাক্টিভিস্ট, যদি এই বাঙ্গু মোমেনদের কারণে, এই তাদের উস্কানির কারণে সেভেন সিস্টার খাইয়ে দেওয়া, ভারতের পতাকা অপমান করা, হিন্দুদের গালাগালি করা, হিন্দুদের উপর নির্যাতন করা, এইসব কারণে যদি, এবং সরাসরি ভারতকে উস্কানি দেওয়া, তাদেরকে ইনসিস্ট করার মাধ্যমে যদি এই দেশে ক্ষতি হয়, ভারত যদি স্ট্রাইক করে, আমি বাঙ্গু মোমেনদের আমি ছাড়ব না। বাংলাদেশের তালেবরদের পক্ষ থেকে সেভেন সিস্টার ভেঙে দেওয়া, খাইয়ে দেওয়া, এসব কথাবার্তা তো আমরা অনেক আগ থেকে শুনতে পাচ্ছি। বিশেষ করে ইউনুস ক্ষমতা নেওয়ার সময় থ্রেট করেছিল বাংলাদেশ শান্ত না থাকলে সেভেন সিস্টার শান্ত থাকবে না, এবং তার যে অপদেষ্টা এবং মবন্নায়করা রয়েছে তারা ইউনুসের চেয়ে আরও কয়েক কাঠি এগিয়ে গিয়ে সেভেন সিস্টার খাইয়ে দেবো, ভারতের মসনদ দখল করবো, দিল্লি দখল করবো, গাজওয়াতুল হিন্দ, খিলাফত, কত কিছু আমরা দেখলাম এই তালেবরদের কাছ থেকে। আমি মুরগির গলা চেপে ধরতে চাই সেভেন সিস্টার, আমি আমার বাংলাদেশের ম্যাপের সাথে চাই। আমি মুরগির গলা চেপে ধরতে চাই সেভেন সিস্টার, আমি আমার বাংলাদেশের ম্যাপের সাথে চাই। সার্বিক বিষয় বিবেচনা করলে এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভারত কি আসলেই সামরিক স্ট্রাইক করতে যাচ্ছে বাংলাদেশে? জানি না, কিন্তু পরিস্থিতি কোনোভাবে শান্ত হয় এবং শঙ্কা মুক্ত থাকার কোনো সুযোগ নেই। আপনাদের কি মনে আছে 10 ট্রাক অস্ত্র মামলার সেই যে লুৎফুজ্জামান বাবর বলছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ, হ্যাঁ, এই যে বাবর গ্যাং তারা কি করেছিল, ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের রুট ব্যবহার করে, এমনকি বাংলাদেশে আমদানি করে সেই যে কুখ্যাত রাজাকার মনে আছে শাকা চৌধুরী, তার জাহাজে করে অস্ত্র এনে সেগুলো বাংলাদেশে খালাস করে ভারতে পাঠানো হচ্ছিল এবং সেই অস্ত্র ধরা পড়ে যায়। এর আগে কতগুলো ট্রাকের অস্ত্র ভারতে বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ, তার সেরকম কোনো সমীক্ষা বা তথ্য প্রমাণ পাওয়া যায় না। তবে এই 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির নানান মেরুকরণ, অনেক কিছু চড়াইউতরে আমরা দেখলাম। ভারত কেন শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে বাংলাদেশের মসনদে থাকবেন বলে মনে করবে না? আপনি তার দেশে অস্ত্র সরবরাহ করবেন, অশান্ত করার চেষ্টা করবেন, এবং সে কেন বসে থাকবে? এখন এই মুহূর্তে আমরা যা দেখলাম গত 100 দিনে, 110 দিনে বা 120 দিনে, সেভেন সিস্টার খাইয়ে ফেলা, ভারতে হামলা করা, ভারতের পতাকাকে আপনি পাড়াচ্ছেন। বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে তো আর ধরা হয়, মূর্খরা থাকে না, কিন্তু সেখানে যে হিজবুতি দ্বারা ভরে গেছে, কওমি জননী যেভাবে তাদের অভয়ারণ্য করে দিয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোর ফল তো আমরা দেখতে পাচ্ছি। ইউনুস সরকার তো আরেক সরেশ মাল, এসেই খুল্লা অবস্থা। তো আপনি তাদের পতাকাকে পাড়াবেন, তাদেরকে হুমকি ধমকি দেবেন এবং তারা স্ট্রাইক করবে না বাংলাদেশে বা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে না, এই আশা করেন কেমনে? আমি তো বাঙ্গু কিছু প্রগতিশীলদের দেখি যারা বিদেশে বসে বসে নিজেদেরকে কেউ সাংবাদিক, অ্যাক্টিভিস্ট দাবি করে, বাংলাদেশে আসে, মানে আগের শেখ হাসিনা থাকা অবস্থায় বলতো যে বাংলাদেশে যাইতে পারি না। এইবার দেখলাম কয়েকজন বাংলাদেশে আসলো, 2-4 দিন ঘুরলো, সেলফি তুললো, চলে গেল, এবং তারা বলেও নির্লজ্জের মতো যে বাংলাদেশে তারা থাকবে না, কারণ তাদের স্থাবর অস্থাবর সব আমেরিকায়, ফ্রান্সে, জার্মানিতে, কানাডায়। তো তাদেরকে আজকে দেখতে হচ্ছে বাঙ্গু মোমেনদের স্বপ্নদ্রষ্টা, এবং সেই স্বপ্নদ্রষ্টাদের অনেকে এখন কান্নাকাটি করছেন যে ভারত এটা ভালো করে নাই, আমাদের হাইকমিশনে হামলা করে আমাদের পতাকাকে অবমাননা করা হচ্ছে বলে বাংলাদেশ হাইকমিশন কলকাতা অবস্থিত তারা বিবৃতি দিচ্ছে। ভাই, আমার দেশে কি হচ্ছে? অন্য একটা দেশকে অপমান করা, তাদের সেন্টিমেন্টে আঘাত করা, আবার ভাবা যে তারা কিছু করবে না। বাঙ্গু মোমেনদের সংখ্যা কত? তার চেয়ে অনেক বেশি ভারতের মুসলিম, এবং ভারতীয় মুসলিমদের মধ্যে দেশপ্রেম আছে। যারা ভারতে যান নাই, কখনো বোঝেন না, তারা এই জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে পারেন, কিন্তু যারা ভারতে গেছেন, জানেন ভারতীয় মুসলিমদের সম্পর্কে, তারা জানেন যে কখনোই বাঙ্গু মোমেনদের সাথে একত্রতা ঘোষণা ভারতের মুসলমানরা করবে না। তারা সার্বিক দিক থেকেই ভালো আছে বলেই মনে করে। তো দেখেন, একের পর এক উত্তেজনা তৈরি করলেন। এরপরে আমরা আরেক নাটকের উদ্ভব দেখলাম। চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন হিন্দু ধর্মীয় নেতা, যিনি কিনা আগে ইসকনের একজন নেতা ছিলেন, তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। হতে পারে তিনি মাছ মাংস খেয়েছেন, ইসকন যেহেতু নিরামিষ ভোজী, অথবা শিশুর সাথে যৌন নিপীড়নের অনেক অভিযোগ এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কি ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ। তো সেই চিন্ময় কৃষ্ণ দাস ডাক দিলেন হিন্দুদের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে, এবং সেখানে আমরা দেখলাম হাজার হাজার লাখ লাখ মানুষের উপস্থিতি। শুধুমাত্র চট্টগ্রামে নয়, আমরা এটা দেখলাম কোথায়, রংপুরে, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম। এই লাখ লাখ মানুষ কেন রাস্তায় এসেছেন? চিন্ময় কৃষ্ণ দাসের এত অনুসারী আসলো কোথা থেকে? আসলে তো এই হিন্দু ধর্মের মানুষগুলোকে বাঙ্গু মোমেনরা বুঝিয়েছে যে তারা এই দেশে কোনোভাবেই নিরাপদ নন। যেমন ধরেন শেখ হাসিনার যে এক প্রকার পালিয়ে যাওয়া, পতন ঘটা, সেই 5 আগস্টের পরে
বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে তা কি আমরা জানি না? তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এবং এই ঘটনাকে বর্তমান ইউনূস সরকার খোলামখুল্লাভাবে কি বলেছে যে এরা আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এরা এই এরা সেই, এগুলো আসলে ধর্মীয় না, রাজনৈতিক ব্যাপার। অথচ যেই ব্যক্তিরা সবচেয়ে ভয়াবহ বা কুখ্যাত রাজনীতিবিদ, যেমন হাসান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং দেখলাম সেই কথিত কাউয়া কাদের বা ওবায়দুল কাদের, আমরা দেখলাম সেই কুখ্যাত ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানদের মতো ব্যক্তিকে সেফ এক্সিট দিল এই সরকারি। আবার তারা হিন্দুদের নির্যাতন করে বলছে এরা আওয়ামী লীগ। বাংলাদেশের কোন হিন্দু নেতা এই কথিত যে আন্দোলন, কথিত বিপ্লব, জুলাই অভ্যুত্থান, সেখানে বিরুদ্ধাচরণ করেছে বা সেই ছাত্রদের উপরে হত্যাযজ্ঞ চালানোর জন্য মুখ্য ভূমিকা রেখেছিলেন বা গৌণ, কোথায় আপনি দেখাতে পারবেন? তাদেরকে নির্যাতন নিপীড়ন করাকে বৈধতা দিল এই মবোন্নয়ক বা অপদেষ্টারা। দেখেন, একে একে কিন্তু হিন্দুদেরকে আপনারা বোঝালেন যে তারা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাদেরকে বলছেন দিল্লি তাদের নানা বাড়ি, মামার বাড়ি, সেখানে চলে যাইতে, মানে গণিমতের মাল ভাবা যে শুরু করছিলেন, এবং তারা তো এগুলো বুঝতে পারছে। তাই চিন্ময় কৃষ্ণ দাস দাঁড়ান বা যে কেউ দাঁড়াবেন, একটা কলা গাছ দাঁড়ালেও তার পেছনে হিন্দু ধর্মাবলম্বীরা দাঁড়াবেন বা তার সামনে গিয়ে উপস্থিত হবেন, কারণ অস্তিত্বের প্রশ্ন। এই মানুষগুলো কেন প্রতিনিয়ত বাংলাদেশে কমছে? স্বাধীনতা যুদ্ধের সময় তাদের সংখ্যা কত ছিল? সেই 20-22% থেকে এখন 6-7% কেন আসলো? তারা তো ঐতিহাসিকভাবে নির্যাতন নিপীড়নের শিকার, এটা তো আর গোপন করার কিছু নেই। আপনি বলতে পারেন আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে, আওয়ামী লীগ বলতে পারে বিএনপির আমলে বেশি হয়েছে। আমরা সব আমলে সব সময় দেখতে পেয়েছি তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা এক প্রকার বৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পাইছেন, তিনি এসেও এই বৈধতার মাত্রা কয়েক গুণ বাড়ায় দিলেন। এখন এই চিন্ময় কৃষ্ণ দাসদের গ্রেপ্তার করে কি মেসেজ দেওয়া হচ্ছে? বলা হচ্ছে তিনি বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটার অবমাননা করছেন। কোথায়? চট্টগ্রামের চেরাগির মোড়ে দেখা যাচ্ছে কতিপয় ব্যক্তি খচিত একটা পতাকা, বাংলাদেশের পতাকা, মানে বাংলাদেশের পতাকা, সো-কল্ড পতাকা কেন বলছি, কারণ ওই পতাকায় 4 তারা আছে। বাংলাদেশের পতাকায় 4 তারা আসলো কবে থেকে? এখন আপনি এটাকে পাকিস্তানের পতাকা বলতে পারেন, উগান্ডার পতাকা বলতে পারেন, বাংলাদেশের পতাকা কোনোভাবেই না। তবুও বাঙ্গু মোমেনদের কাছে এটাই বাংলাদেশের পতাকা, এবং এই পতাকার অবমাননা করা হয়েছে বইলা চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হলো। কতটা হাস্যকর ভেবেছেন? অথচ অপরদিকে প্রতিনিয়ত আমরা দেখতে পাই বাংলাদেশের পতাকার উপরে হিজবুত তাহরিরের পতাকা, আইএসের পতাকা, নানান ধরনের পতাকা, এমনকি ফিলিস্তিনের পতাকা। এগুলোতে কাউকে গ্রেপ্তার করতে আমরা দেখি না। আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাস জেলের মধ্যে ঢুকলেন, এবং এর আগে কুখ্যাত সেই জঙ্গি জসিমউদ্দিন রহমানিকে ইউনূস সরকার এসে বীরের বেশে জেলখানা থেকে বের করলো। যার থাকা উচিত জেলে তাকে বাইরে বের করা হলো, এবং যার থাকা উচিত বাইরে তাকে জেলে ভরা হলো। এইটার মাধ্যমে কি মেসেজ? গাজওয়াতুল হিন্দ, খিলাফত প্রতিষ্ঠা করবে এই ইউনূস গ্যাং, এবং এটা তো আর গোপন কিছু না। আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হইলো, তাকে খুবই বাজেভাবে গ্রেপ্তার, এয়ারপোর্ট থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অবস্থায়, এবং পরবর্তীতে দেখলাম আদালত তার জামিন দিলেন না। আওয়ামী লীগের আমলে বিচার ব্যবস্থা পঙ্গু করে দেওয়া হয়েছে বইলা আনিসুল হক সাবেক এই আইনমন্ত্রী, তারে গ্রেপ্তার করা হইলো। অথচ ইউনূস সরেশমান, মানে আসিফ নজরুল, মানে তাই তিনি তো আইন উপদেষ্টা সহ আরও অনেকগুলো ব্যাপার দায়িত্বে তিনি রয়েছেন, একজন সরেশ অপদেষ্টা। তো তিনি চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে নিম্ন আদালতকে যে নির্দেশনা দিয়েছে, নিম্ন আদালত তাই করেছে, এবং সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা বুঝলেন যে এইটা চিন্ময় কৃষ্ণ দাসের সাথে অন্যায় হচ্ছে, তারা গাড়ি থামানোর চেষ্টা করলেন। আদালতের নির্দেশনা থামানোর ক্ষমতা কার আছে? ইমোশনের জায়গা থেকে তারা গাড়ি থামিয়ে প্রতিবাদ করেছেন। তাদের উপরে বেধরক নির্যাতন, পেটানো এগুলো হইল, এবং এর কিছুদিন আগেই কিন্তু হিন্দুদের উপরে কি হইল? হাজারি লেনে তাদের উপরে গণহত্যা চালানোর উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরা ভেঙে যেভাবে নির্যাতন করা এবং লুটপাট হয়েছে, এবং তাদের শত শত শ্রমিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা, যারা ওইখানে স্বর্ণের কাজ করতো, কেউ অ্যাসিডের দোকানে কাজ করতো, বা কেউ ওষুধের দোকানে। তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হিন্দুদের আতঙ্কে ফেলাই দেওয়া হলো। হিন্দুরা কোণঠাসা হয়েই তো এই চিন্ময় কৃষ্ণ দাসকে যেন গ্রেপ্তার করে এইভাবে জেলে পাঠানো না হয় সেটার প্রতিবাদ করেছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে, অর্থাৎ উগ্র মোমেন মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে, অতি উৎসাহীদের মধ্যে সংঘর্ষ হইল, এবং তৃতীয় পক্ষ পুলিশ মিলিটারি তো ছিলই। সেই হামলা, মানে এই গণ্ডগোলের মধ্যে একজন আইনজীবী মারা গেলেন, যিনি আবার আরেক সরেশমান। তিনি হিন্দুদের হত্যা করা খাস দেখিয়েছেন তার বিভিন্ন পোস্টে। তিনি বলছেন মাইরের উপর ওষুধ নাই, ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলছেন। একজন আইনজীবী আদালত আইন অমান্য করে এইভাবে ফেসবুকে পোস্ট দিয়ে গেছিলেন। বোঝাই যাচ্ছে যে তিনি ফেসবুকে যেহেতু রাগঢাক না করে, লজ্জা শরম বাদ দিয়া এইভাবে সাম্প্রদায়িক পোস্ট দিয়েছেন, তিনি ব্যক্তি জীবনে কতটা হিংস্র। এবং তার হত্যার পরে জামাত ইসলাম বলল এ জামাত শিবিরের লোক,
জামাত শিবিরের লোকজন কেমন, কতটা মারমুখী, সেটা যদি আমাদেরকে এই 2024 সালে এসে শিখতে হয় তাহলে তার কিছু বলার নাই। যাই হোক, সরকার কর্তৃক আমরা বুঝলাম চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে শুধুমাত্র হিন্দুদের অধিকার নিয়ে কেউ কথা বলতে যেন না পারে। শুধু তাই নয়, এই আইনজীবী হত্যার মামলায় শত শত হিন্দুদের অভিযুক্ত করা হলো। যদিও এখানে আমরা ভিডিও ফুটেজে দেখছি সর্বসাকুল্যে 15 জন মানুষ হবে, এবং তারা মুসলিম নাকি হিন্দু তাও বোঝা যাচ্ছে না। ইসকন বা গেরুয়া রঙের কাপড় পরা কোনো ব্যক্তি তো নয়। এবং দুঃখজনকভাবে হলো সত্য যে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীকেও ওই মামলায় আসামি করা হয়েছে। চিন্তা করেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি কারে না কারে মারতে গেছে, উস্কানি দিয়েছে। যাই হোক, একের পর এক আমরা দেখলাম তাদের এই অপচেষ্টা, অর্থাৎ হিন্দু নিধন, ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া, 7 সিস্টার খাইয়ে ফেলবো, আবার গাজওয়াতুল হিন্দ, এবং অপদেষ্টা ও কথিত বিপ্লবীদের ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ তো স্পষ্ট। তাদেরই চক্রান্ত এখানে শেষ হলেই পারত, কিন্তু না, তারা ভারত বিদ্বেষের অংশ হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে গিয়ে মব লিঞ্চিং শুরু করলো, সেখানে গরু জবাই করলো এবং এই পত্রিকাগুলোর অফিসে সেই গরুর মাংস প্রেরণ করবে বলে ঘোষণা দিল। খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন কতটা হিন্দু বিদ্বেষ থেকে এটা করা হয়েছে। ভারতের মানুষজন গরু নিয়ে কিভাবে দেখে, কিভাবে জানে, তার চেয়ে বড় কথা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে তাদের পূজনীয় মনে করে। তো বাংলাদেশের মাটিতে বসে আপনি গরু জবাই করছেন এবং প্রথম আলোর অফিসে সেই মাংস পাঠানোর খায়েশ দেখাচ্ছেন। প্রথম আলোর অফিসে কি শুধুমাত্র মুসলমানরাই চাকরি করে? সেখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? চিন্তা করেন সেই অফিস কর্মীর কেমন লাগে, এবং বাংলাদেশের মুসলমানদের এই উগ্রতা দেখে এই দেশের হিন্দুদের কেমন লাগছে? তারা কি এই দেশের নাগরিক বা এই দেশের নিরাপদ মনে করতে পারছেন? এই বেপরোয়া আচরণ, এই ফাত্রামের মাধ্যমে হিন্দু নিধনের প্রকাশ্যে তারা ডাক দিয়েছে এবং বলেছে তারা হিন্দু ধর্মাবলম্বীদেরকে কাপড় খুলে খুলে চেক করবে, এবং কতটা জঘন্য ভাষা এই অপদেষ্টা এবং এই মবন্নায়কদের, যে তারা বিশেষ অঙ্গের মাথা দেখে হিন্দু নির্ধারণ করবেন, নারীদের কোন অঙ্গের মাথা দেখে নির্ধারণ করবেন, অর্থাৎ হিন্দু নারীদেরকে তারা গণিমতের মাল হিসেবে ধর্ষণ করবে বলেও পরোক্ষভাবে বলে যাচ্ছে। কখনো চিন্ময় হয়ে, চিন্ময় প্রভু হয়ে, এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালাগুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত শাস্ত্রকে তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা, তোমরা তো দিল্লিতে চলে যাও। এরপর আমরা দেখলাম বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূরের উপরে হাসপাতালে হামলা হয়েছে। পুলিশ প্রশাসন বা জেল অথরিটি না চাইলে কোনো প্রিজনারের উপরে কেউ হামলা করতে পারে না, অর্থাৎ জামাত শিবির বা ইসলামিস্টদের একটা নীল নকশার অংশ হিসেবে আসাদুজ্জামান নূরের উপরে হামলা করা হয়েছে। শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকা ব্যক্তিদের মেসেজ দেওয়া হচ্ছে যে কাল তোমাদেরকেও পেটানো হবে যদি আমাদের দালালি না করো। যদি জামাত শিবিরকে বা এই ইসলামিক সন্ত্রাসী হেজবুতিদেরকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা না দাও তাহলে তোমাদেরকেও মারব। আমরা জানি না এই হামলা বা এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে এরা কি উদ্ধার করবে। এরপর দেখলাম 21শে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা, সেইটার রায় এই বিজয়ের মাস অর্থাৎ ডিসেম্বরের শুরুতে দেওয়া হলো, এবং সেখানে বলা হচ্ছে সকল আসামিরা খালাস। কোনো নিম্ন আদালতের রায় এটা না, হাইকোর্টে এই রায় দিয়েছে। মানে ভাবেন, এই জেনজি বা ফেনজি এই ধরনের কুশিক্ষিত ছেলেপেলেদেরকে আমার বলার কিছুই নাই, কিন্তু যারা আমরা 21শে আগস্ট দেখেছি, যারা আমরা এই ন্যাক্কারজনক হামলা দেখেছি, তাদেরকে কি বোঝাবেন যে 21শে আগস্ট কিছু ঘটে নাই? কেন এই 21শে আগস্ট 24 জনকে সরাসরি হত্যা এবং 300 জনকে ভয়ঙ্করভাবে আহত করা হলো? এটা কি আমরা জানি না? আবার যদি এই ঘটনায় বিএনপি নিরপরাধ হয় তাহলে কেন তারা জজ মিয়া নাটকের আশ্রয় নিল? এইটা তো আর বলার অপেক্ষা রাখে না, বা আমার এই ভিডিওতে আপনাদের তথ্য প্রমাণ দিয়া একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার কোনো দরকার নেই। আমরা যারা সেই সময়ের সাক্ষী আর সবাই জানি, যারা এই জেনারেশনের মানে জেনজিদের মধ্যে, যাদের মধ্যে একটু বুদ্ধি বা একটু পড়াশোনা করার ইচ্ছা আছে, যারা টিকটক দেখা বিপ্লবী হন নাই, তাদেরকে অনুরোধ করবো ইউটিউবে সার্চ করেন জজ মিয়া নাটক কী ছিল, কীভাবে করেছিল, 21শে আগস্ট কাদেরকে হত্যা করা হয়েছে, সেই মানুষগুলো এই দেশের জন্য কী কী অবদান রেখেছেন। আমি কার নাম বলবো? আইবি রহমান বা এই নামগুলো নিলেও বাকিদের সাথে বৈষম্য করা হবে। সবাই এই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তাদেরকে তো হত্যা করা হয়েছে, তাদেরকে তো আহত করা হয়েছে, এবং সংসদে এই ঘটনার নিন্দা না জানিয়ে খিস্তি খাও করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তামাশা করছিলেন, বলছিলেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন। মানে আমাকে জানতে হবে 24 জন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতারা নিজেরাই নিজেদের গায়ে গ্রেনেড মেরে মরে গেছেন, তারা কি জঙ্গি জেহাদি? এটা কিভাবে সম্ভব? বিএনপির সেই আমলের কথায় আরেকটু চিন্তা করা উচিত, কারণ আমরা অনেককেই বলতে শুনি গত 15 বছর এই হয়েছে, গত 16 বছর এই হয়েছে। আরে ভাই, এর আগের সরকারগুলো কি দুধে দোয়া তুলসী পাতা ছিল?
বেশি দূরে যাওয়ার দরকার নেই, মানে এরশাদ, জিয়া বা সেই সকল রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা না গেলেও 2001 সাল থেকে 2005 সালে কি হয়েছিল, দুর্নীতিতে কেন বাংলাদেশ 1 নম্বর ছিল ওই 5 বছর, গুগল করেন। দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। তারেক রহমানের 10%কে আমরা ভুলে গেছি। মানে সরকারি যে কোনো ধরনের আপনি অনুদান পান না কেন, আপনি কাজের জন্য যে বরাদ্দই পান না কেন, সেখান থেকে 10% এই তারেক রহমান বাবার তাকে দিতেই হইতো। হাওয়া ভবন যে একটা গ্যাংয়ের মানে হেডকোয়ার্টার বানাই বলছিল, এটাকে আমরা জানি না। তাকে এই তারেক রহমানকে খাম্বা বাবা কেন বলা হয়? যে বিভিন্ন জায়গায় খাম্বা বসানো, বিদ্যুৎ দিতে না পারা এবং মানি লন্ডারিং, তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কথা কি আমরা ভুলে গেছি? এই গিয়াসউদ্দিন আল মামুনের সাথে আমি 6 মাস জেল কাটছি, কাশিমপুর কারাগার 2, ষাটসেল পশ্চিম। আমি দেখছি সে সেই জেলের মধ্যে লক্ষ লক্ষ টাকা কিভাবে ব্যয় করছে, জেল প্রশাসনকে দিয়ে সে কিভাবে মোবাইল ফোন, ল্যাপটপ এবং আরও তার বিভিন্ন বিলাসী জীবনযাপনের জন্য এই টাকাগুলো পাইলো কই, সেগুলো ব্যবহার করলো কেমনে, তাকে ট্রান্সফার করলে সে একদিনের মধ্যে ওই জেলে চলে আসে। তার বন্ধু কুখ্যাত সন্ত্রাসী সে কিলার আব্বাস, তাকেও জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার আরেক বন্ধু ছিল হলমার্কের তানভীর, তার আরেক বন্ধু কুখ্যাত সেই 7 মার্ডারের নারায়ণগঞ্জের নূর। এগুলোর সাথে দহরম মহরম কি আমি কি দেখি না, নিজের চোখে দেখছি। এটা মিথ্যা হয় কেমনে? যাই হোক, তারেক রহমান, তার গ্যাংয়ের সদস্য, এগুলো আমরা জানি। উইকিলিক্সের ফাঁস হওয়ার তথ্যে 21 আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমানের নাম কেন আমরা কি ভুলে গেছি? বিএনপির আমলে 65টা জেলার মধ্যে 64টা জেলায় জেএমবি কর্তৃক বোমা হামলা হয়েছে। জেএমবিকে কারা তৈরি করছিল? চিন্তা করেন, একটা দেশের সকল জেলায়, মানে একটা জেলা বাদ দিয়ে 65 জেলার মধ্যে 64 জেলায় হামলা হয়েছে, তাও আবার আদালতে। কারণ কি? তারা আদালতে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বিচার কার্যের ক্ষেত্রে তারা খিলাফত চায় এবং এই বিচার কার্যে, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, আদালত, এগুলোকে তারা হইতে দেবে না, তাই আদালতে বোমা হামলা করছে। সিরিজ বোমা হামলার কথা কি আমরা ভুলে গেলাম? আবার এখন দেখতে পাচ্ছি খালেদা জিয়ার সামনে লুতুপুতু হইয়া মবন্নয়ক এবং অপদস্থদের এই যে ছবি, মানে এখানে কি হয়েছিল? সমঝোতা। কিসের সমঝোতা? তারেক রহমান যেন দেশে না আসে, বিএনপি যেন দাঁড়াইতে না পারে, এইটার ব্যাপারে এই ইউনুস গ্যাং অনেক চেষ্টা ভাবনা করছে, কিন্তু তারা দেখছে যে না, সম্ভব নয়। এবং বিএনপি এই মবন্নয়কদের বা এই ইউনুসকে যে কোনো সময় নাই করে ফেলতে পারে। তারা আন্দোলন করলে আওয়ামী লীগও তাদের সাথে যোগ দেবে, 1 ঘন্টার ব্যবধানে এরা নাই হয়ে যাবে। এইটা ওরা বুঝতে পারে। এখন বিএনপির সাথে সমঝোতা গেছে কি, আচ্ছা তারেক রহমানের যত মামলা আছে, এমনকি 21 আগস্টের মতো ভয়াবহ অপরাধকেও তারা ক্ষমার দৃষ্টিতে দেখছে। এই মবন্নয়কদের অপদেষ্টা, বর্তমানে অন্যতম জনপ্রিয় অপদেষ্টা আসিফ নজরুল, তিনি এই 21 আগস্ট নিয়ে কি বলছিলেন দেখেন তো। ওই সময় ওই গ্রেনেড হামলা, তার পরিপ্রেক্ষিত, তার মানে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, যদি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। এটা হতে পারে না, এত বড় একটা আক্রমণ ঘটনা ঘটে সরকারের কোনো মহলই জানে না। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা, 21 আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল। এই বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতে এসে হাইকোর্ট রায় দিল, সব বাবারা খালাস। তারেক জিয়া, লুৎফুজ্জামান বাবর সহ আরও অন্যান্য কুখ্যাত জঙ্গি ফঙ্গি যারা আছে সবাই খালাস। এই রায় কি হাইকোর্টের পক্ষে দেওয়া সম্ভব? এই মবন্নয়কদের গুরু উপদেষ্টা আসিফ নজরুলের ইশারা ছাড়া আইন প্রশাসন কোনভাবে চলছে? অর্থাৎ ওই যে তারেক রহমানের সাথে চুক্তি করা, টাকা পয়সাও বোধহয় তারা কিছু দিছে নিছে, যাই হোক, এইবার তারা সকলকে খালাস দিয়ে দিল এবং তারা একটা সেফ এক্সিট চায়। উপদেষ্টা আসিফ নজরুল কেমন ব্যক্তি, কি তার অবস্থান, তার অতীতের অবস্থান এবং বর্তমান অবস্থান বুঝতেই পারছেন। সে নিজে টকশোতে, তাও আবার খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিকের টকশোতে বললো এটা অন্যায়, এটা বিএনপি করছে। আজকে সেই তাদের একদম ক্লিন চেক দিয়ে দিল। এবং জামাত শিবিরের রক কাটার ব্যাপারটা তো আমরা ভুলি নাই বিএনপি জামাতের আমলে। এখন তারা তাদের আমি যে কথাবার্তা বলতেছে, মানে একদম গৌতম বুদ্ধের মতো শান্তি আর শান্তি। তারা কি চায় আমরা বুঝি না। তারা রাষ্ট্র ক্ষমতায় আইসা এই কথাগুলো পুরো উল্টা অবস্থান তারা নেবে। 1971 তাদের দলের যে ভয়াবহ অবস্থান, সেটার ব্যাপারে তারা মোটেও অপরাধী মনে করে না। আমরা দেখলাম এই ইউনুস সরকারের যে মবন্নয়করা আছে, তারা ধানমন্ডির 32 নম্বরে যাইয়া শুধুমাত্র ভাঙচুর পুড়াইয়া দেওয়া না, 15ই আগস্ট তারা এখানে যে নাচানাচিগুলো, 15ই আগস্ট কী করছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কীভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে, সেখানে শিশু শেখ রাসেল বা এমনকি গর্ভধারিণীকেও হত্যা করছে। এখানে যে ব্যক্তিরা এই হত্যাকাণ্ডে অবস্থান নিয়েছিল, ভূমিকা রেখেছে, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের দ্বিতীয়বার প্রশ্ন করতে হবে। তারা কেমন মানুষ, কতটা ভয় বঙ্গবন্ধুকে পেলে এই অপরাধ করতে পারে। ধরে নিচ্ছে বঙ্গবন্ধু বাকশাল কায়েম করছেন, খুব খারাপ। শেখ রাসেল করছিল কি? মায়ের পেটে থাকা ওই সন্তানরা করছিল কি? নারীরা করছিল কি? তাদেরকে হত্যা কেন করছে? তারা আতঙ্কিত ছিল বঙ্গবন্ধুর পরিবারের কেউ যদি বেঁচে থাকে তাহলে
এই যে মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবস্থান, তাদের ভূমিকা, এগুলোকে নৎসাৎ করা যাবে না, তাই সপরিবারে হত্যা। শেখ হাসিনাকে আপনি পরিবারতন্ত্রের মধ্যে ফেলতে চাইলে আমি তাকে পরিবারতন্ত্রের মধ্যে ফেলতে চাই না, কারণ তিনি শুধুমাত্র তার বোন শেখ রেহানাকে পেয়েছেন, আর সকল পরিবারের সদস্যকে হত্যা করেছে সেই সকল ভয়ঙ্কর হত্যাকারীরা। এবং পরবর্তীতে জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকে আইসা সেই হত্যাকে বৈধতা দিয়েছে। একজন স্বজন হারানো মানুষ, সব কিছু হারানো মানুষ, তারে আপনি বাংলাদেশ বা বিএনপি জামাতকে নতুন করে কি শেখাবেন? তার উপরে আপনি গ্রেনেড হামলা করছেন, এর আগে তার পরিবারের সদস্যদের শেষ করে দিয়েছেন, তারপরে তার কাছ থেকে আপনি গণতন্ত্র আশা করেন কোন যুক্তিতে? তিনি যেভাবে দেশ চালাইছেন গত 15 বছর বলতেছেন স্বৈর শাসক, স্বৈরতন্ত্র, এইটার নায়ক কারা? তারেক জিয়া বাবররা না, খালেদা জিয়া না, জামাত শিবির না। আমাকে আজকে এসে নতুন করে আপনাদের কাছ থেকে ইতিহাস শিখতে হবে যে মমন নায়করা বগল বাজাচ্ছ, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলা, পাল্টা আসলে পালাইতে পারবে তো? ইউনুস বলতেছে কথায় কথায় ছাত্ররা আমাদের ডাইকা আনছে, ভালো না লাগলে বলেন চলে যাবো। চলে যাবো বললেই কি চলে যাওয়া যায়? আপনি কই যাবেন? মমন নায়করা কই যাবে? কতগুলো যাবে? কয়টা বিমান আপনাদের জন্য রেডি? মমন নায়কদের বাবা মা আত্মীয় স্বজন ফুলে ভেবে যখন এখন তাদের দেখতে পাচ্ছি, মানে বিশাল বিশাল কলা গাছ থেকে এখন তারা বট গাছে পরিণত হয়েছে, তারা কই যাবে? এত সহজ? আর এই বাঙ্গু মোমেন্টগুলো যারা লাফাচ্ছে ধর্মীয় সন্ত্রাসীদের উস্কানিতে, আপনারা করবেন কি? ঢিলাগুলো বিক্রি করবেন নাকি গরু বন্ধাবেন? মানে আপনাদের তো আর কাজ নাই কিছু। শুনতে খারাপ লাগলেও এইটাই তো সত্য। আপনাদের কাজ কি? আপনারা কি করছেন? সন্ত্রাসী ইলিয়াস বা সন্ত্রাসী ওই পিনাকির উস্কানিতে আপনারা লাফান। আপনাদের নিজের কোনো বুদ্ধি, মানে চিন্তা করার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, মানে কই যাইতেছে দেশটা? কি ভাবতেছে এরা? আমার সত্যি বুঝে আসে না, হাসি পায়। হাইপোথেটিক্যালি যদি বলি ভারত কি করতে পারে, ভারত হয়তো, এটা হাইপোথেটিক্যাল থট, মানে আমরা মনে করতেই পারি, নাও করতে পারি। যেভাবে ভারতকে হুমকি ধমকি তাদের 7 সিস্টার ভেঙে দেওয়া হবে, তাদের দেশ দখল করা হবে, কাজেতুল হিন্দ প্রতিষ্ঠা করা হবে, অন্যান্য জঙ্গি সংগঠনগুলোরে এখন মানে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা মারো কাটো যা ইচ্ছা করো, জেল থেকে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। এখন ভারত যদি মিলিটারি স্ট্রাইক করে, ধরেন 2-3 ঘন্টা লাগলো বাংলাদেশের দখল তাদের নিতে, তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমেদিয়া সম্প্রদায় সকল সংখ্যালঘুরে বললো যে ঠিক আছে তোমরা এই দিনাজপুরের দিকে চলে আসো, তোমরা আসামের এই জিনিসটা বা চিটাগংয়ের পাহাড়িদের উপরে যে নির্যাতন স্যাটেলাইট দ্বারা করছে বাংলাদেশ সরকার, এটা আওয়ামী লীগ আর বিএনপি এগুলো নাই, সবাই করছে। পাহাড়িরা তো একটা বাঙালিকে ওখানে থাকতে দেবে না, মিলিটারিরা পালানোর পথ পাবে না। পাহাড়িরা এতটা কষ্টে আছে, চিটাগং হাতছাড়া হবে, কুমিল্লা হাতছাড়া হয়ে যেতে পারে, অনেক কিছু যদি তারা এইভাবে সীমানা নির্ধারণ করে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক যারা বিপদগ্রস্ত তাদের ওই জমি জমার সমপরিমাণ যদি ওইখানে ইয়ে করে এবং ওইখানকার মোমেনদের যদি বলে তোমরা ওই হিন্দুদের ওই জমিতে এত এত পরিমাণ জমি আছে ওখানে চলে যাও, এবং তারা যদি এই ইসরায়েলের মতো বর্ডার দিয়ে দেয় বাংলাদেশের সাথে, বঙ্গোপসাগর ছাড়া কই যাবে বাঙ্গুগুলা? এয়ার স্পেস যদি তারা বন্ধ করে দেয়, এবং মানে বুঝতেই পারছেন চিটাগং থেকে শুরু করে যারা এই কথাগুলোকে উড়িয়ে দিচ্ছেন, ভারতের অনেক মিডিয়া বলতেছে, আমি তো দেখতেছি এগুলো হইতেও পারে, হইলে যাবেন। অন্যরে হুমকি দেওয়ার আগে নিজের কথা ভাবেন না? হামাস যেভাবে নিরীহ মানুষদের উপরে আক্রমণ চালাইছিল, অক্টোবরের ঘটনা ভুলে গেছেন? এই ঘটনার পরে গাজার বাসিন্দারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ভাবেন। আমি নূর একজন খুব সাধারণ মানুষ, অ্যাক্টিভিস্ট, যদি এই বাঙ্গু মোমিনদের কারণে, এই তাদের উস্কানির কারণে 7 সিস্টার খাইয়ে দেওয়া, ভারতের পতাকা অপমান করা, হিন্দুদের গালাগালি করা, হিন্দুদের উপর নির্যাতন করা, এইসব কারণে যদি, এবং সরাসরি ভারতকে উস্কানি দেওয়া, তাদেরকে ইনসিস্ট করার মাধ্যমে যদি এই দেশে ক্ষতি হয়, ভারত যদি স্ট্রাইক করে, আমি বাঙ্গু মোমেনদের আমি ছাড়বো না। মানে এই বাংলাদেশে এটা আমার ভূমি, এখানে আমার বেড়ে ওঠা, এখানে আমার পড়াশোনা, এখানে আমার বন্ধু বান্ধব, প্রত্যেকটা মানে 64 জেলায় আমি না গেলেও অনেকগুলো ভূমির সাথে আমার বেড়ে ওঠার সম্পর্ক রয়েছে। আমার জন্ম, আমার অস্তিত্ব বাংলাদেশ। ওই ভূমিতে যদি আমি যাইতে না পারি, ওই ভূমি যদি অন্য কারো দখলে যায়, এবং এই দখলে যাওয়ার ক্ষেত্রে এই উস্কানির জন্য যে বা যারা দায়ী তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। তাদেরকে তাদের ভাষায় জবাব দেবো না, কুচকাটায় আমি বিশ্বাস করি না, বা তাদের উপরে কোনো ক্ষতি হোক, তাদের মা বোনদের উপর ক্ষতি হোক, এগুলো আমি কখনোই চাইবো না। কিন্তু তাদের এই ফাতরামোর জবাব অবশ্যই আমি আমার জায়গা থেকে দেবো। আমি বিশ্বাস করি বাংলাদেশের সচেতন মানুষরা তাদের এই জবাব দেবে। যারা এই আগুন জ্বালাচ্ছে তারা এই আগুন নেভাতে পারবে কিনা, যদি নেভাতে না পারে তাহলে ওই আগুনেই তাদের পুড়ে মরতে হবে। আমি কারোর ক্ষতি চাই না, কারোর ধন সম্পদ বা অস্তিত্ব সংকটের মুখে পড়ুক চাই না। সময় থাকতে যদি সচেতন তারা না হয় তাহলে আমরা কেউই তাদের রক্ষা করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শেয়ার করতে পারেন যদি আপনি এই ভিডিওটি উপযুক্ত মনে করেন। অনেক ভালো থাকুন।